স্বাগত ভোটের ট্রেনের ২১০তম পর্বে আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের ভোটের ট্রেনে যথারীতি ভোট নির্বাচন সামনে রেখে সংস্কার প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তার আগে চলুন দেখে নেই ভোট, নির্বাচন এবং নির্বাচনের আগে সংস্কার প্রসঙ্গে কী কী আলোচনা হয়েছে সেগুলো। রাজনীতির মাঠে আজও বাকযুদ্ধ দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জুলাই সনদ ঘোষণাপত্র নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা গেছে দলগুলোকে। আমরা যেটা দেখছি যে আজকে নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উনি বলেছেন যে পিআর পদ্ধতির নির্বাচন পৃথিবীর কয়েকটি দেশে থাকলেও এই পদ্ধতি যথাযথ নয়। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলছেন আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাহিদ ইসলাম উনি বলছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে, পুরনো খেলায় নতুন প্লেয়ার নয়, খেলার নিয়ম বদলাতে এসেছি। আর নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলছেন ভালো নির্বাচন আয়োজন করতে পারা হবে বড় সংস্কার। এসব নিয়ে আমাদের যুক্ত হওয়া অতিথির সঙ্গে কথা বলবো। বরিশাল থেকে আজ ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হেলাল ভাই, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। শুরুতেই আপনাদের আমির যে মন্তব্যটি করেছেন সেই বক্তব্যের মন্তব্য নিয়ে আমাদের আজকের শো শুরু করি। উনি বললেন যে আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানে মোয়াজ্জেম ভাই, আমরা যেটা বুঝি যে ফ্যাসিবাদ ব্যাপারটি তো ক্ষমতার সাথে সম্পর্কিত, মানে এর মানে কি, মানে আপনারা ক্ষমতায় যেতে চান না, নাকি ক্ষমতায় যাওয়ার আত্মবিশ্বাস রাখেন না, নাকি এর মানে এইটা বোঝাইতেছে যে যারা ক্ষমতায় যাবে তারা ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে, এরকম একটা শঙ্কা করছেন? মানে সেই ক্ষেত্রে কি আপনারা বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছেন নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন টিভির সমস্ত দর্শক শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা জানাই। আমাদের আমিরের বক্তব্য সহ জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা, আপনি বলুন। মিডিয়ায় এসছে, হ্যাঁ 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 মিডিয়ায় এসছে, এটা অত্যন্ত পরিষ্কার কথা। ফ্যাসিজম তৈরি হয় ক্ষমতায় গিয়েই, কিন্তু সেই নির্বাচন যদি যথাযথ না হয় তাহলে জনগণের প্রতিনিধি আসতে পারে না। নির্বাচন ৮ সালে হয়েছিল, 14 সালে ছিনায় নিয়ে গেছে, তারপরে 18 এবং 24-এ ছিনায় নিয়ে গেছে। এইভাবেই ফ্যাসিজমের তৈরি হয়েছিল। তো আমাদের আমির সাহেব যথার্থই বলেছেন যে এমন নির্বাচন পদ্ধতি করতে হবে যেন এইরকম ক্ষমতায় এসে কেউ কোনো ধরনের ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। বাংলাদেশে জামাত ইসলামী একটি রাজনৈতিক দল এবং দীর্ঘ প্রাচীন রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের কল্যাণে সে কাজ করেছে। বাংলাদেশে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে সব জায়গায় জামাত ইসলামীর অংশগ্রহণ ছিল এবং প্রতিনিধিত্ব ছিল। জামাত ইসলামী মন্ত্রী পর্যায় থেকে শুরু করে মেম্বার পর্যন্ত জামাত ইসলামী যত প্রতিনিধি আছে তারা দেশের মানুষের কল্যাণে কাজ করছে। না মোয়াজ্জেম ভাই, ঠিক আছে, এগুলো আপনি বলছেন, কিন্তু আমাদের যে প্রশ্নটা সেটা বলে যে মানে আপনার আমির বা আপনারা যেটা বলছেন যে ভবিষ্যতে কেউ ক্ষমতায় এসে যাতে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। মানে জামাত যেহেতু এবার আমরা যে যতটা জানি যে একটা ইলেকশন করবে, তারা হয়তো পুরো দেশেই তারা প্রার্থী দেবে, তো সেক্ষেত্রে তো জামাতও মানে ক্ষমতায় আসতে পারে। তাহলে জামাতের বিরুদ্ধে জামাতের হুমকি হয়ে গেল না নাকি? না না, এটাকে সেইভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ ভোটের আগেই যেন ফ্যাসিজমের কোনো প্রেতাত্মারা ভোটকে কলুষিত করতে না পারে, জনগণ তাদের অধিকার যেন আদায় করতে পারে, যাতে করে জনপ্রতিনিধি যথার্থভাবে নির্বাচিত হয়ে আসতে পারে আর কি। না, কিন্তু সেক্ষেত্রে তাহলে এটা কেন জামাত বলছে যে ভবিষ্যতে কেউ ক্ষমতায় এসে যাতে ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে তার বিরুদ্ধে আপনারা লড়াই জারি রাখবেন, অব্যাহত রাখবেন? মানে তাহলে কি মানে অন্য কেউ ক্ষমতায় আসছে? সেজন্য তো আমরা বলেছি যে না না, এটাকে ওভাবে মিন করার কথা। আমরা বলছি সংস্কার হতে হবে, বিচার হতে হবে,
পিআর পদ্ধতির নির্বাচন করা দাবি করা হয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল সেগুলো সমর্থন করছে। এবং সেই সাথে আমরা আরও আমাদের কথা হচ্ছে যে দেশের স্থানীয় নির্বাচনগুলো আগেভাগে করে নেওয়া এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকার এবং কেয়ারটেকার সরকার ফর্মুলার মধ্যে এটা নিয়ে আসা। এবং সেই সাথে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের যে সংস্কার পদ্ধতির নির্বাচনে সংস্কার আলোচনা চলছে, ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, সেই সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশে একটি অবাধ এবং গণতান্ত্রিক পরিবেশ থাকুক, নির্বাচন সহ আইনাঙ্গন, বিচারাঙ্গন, তারপরে দেশের শিক্ষাঙ্গন সহ সব ক্ষেত্রে একটা আমূল সংস্কার আপনারা চাইছেন, এটা আপনাদের নেতা নেত্রীদের বক্তব্য বিবৃতিতে বোঝা যাচ্ছে। মজ্জেম ভাই, এই পিআর পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো, তার আগে সেটা যদি করা হয় আমি একটু বলি একটু। জি জি জি, প্লিজ প্লিজ বলুন। জি বলুন প্লিজ। আচ্ছা, এটা যদি মানে হয় ঐক্যমত্য কমিশনের যে সমস্ত জিনিসগুলো অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে এবং সেক্ষেত্রে বিশেষভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে আপনার সাংবিধানিক নিয়োগ কমিটি এবং সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি যেটা করা হয়েছে, এভাবে হলে কেউই দেশের জনগণের জন্য ভবিষ্যতে সমস্যা তৈরি করার মতো কোনো অবস্থান পাবে না। এটাই আমাদের আমিরে জামাত বলেছেন বা আমি মনে করি সেটা করলেই কোনো ফ্যাসিজম আর দেশে আসতে পারবে না। জামাত ইসলামী একটি রাজনৈতিক দল, জামাতের জন্য যেটা প্রযোজ্য অন্যান্য দলের জন্য একইভাবে যেন প্রযোজ্য হয় সেটা। মজ্জেম ভাই, আমরা পিআর নিয়ে আলোচনা করব, যেহেতু এই বিএনপির স্থায়ী কমিটির একজন বড় নেতা, উনিও পিআর নিয়ে কথা বলেছেন। তার আগে এই পার্টটা একটু শেষ করি, মানে যেটা আমরা বলছি যে আপনারা কেন ফ্যাসিবাদের শঙ্কা করছেন একটা বিষয়, আরেকটা হলো যে আপনারা মানে কেমন ফলাফল আশা করছেন এই নির্বাচনকে সামনে রেখে। গণঅভ্যুত্থানের পর একটা নির্বাচন হবে, আপনারা বলছেন আপনারা দীর্ঘদিন সুযোগ পাননি, মানে জামাত বিরোধী দল হচ্ছে, এরকম একটা আলোচনাও তো আছে মাঠে। আপনাদের অবস্থানটা কি, আপনাদের স্বপ্ন বা লক্ষ্যটা কেমন? আমরা আশা করি ইনশাআল্লাহ দেশের মানুষ এবার পরিবর্তনের পক্ষে এবং বাংলাদেশে যেন চরিত্রের পরিবর্তনের হয়, নীতি এবং আদর্শের পরিবর্তন হয় এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে ওঠে। বাংলাদেশে নতুন সেই পরিবর্তনের প্রত্যাশায় জামাত ইসলামের নেতৃত্বে এবং জামাতের সাথে আলহামদুলিল্লাহ একটা বিরাট শক্তি জামাতের সাথে মিলে আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে যেন দেশের দায়িত্ব এবং সেবায় আসতে পারে, জনগণ সেই প্রত্যাশা করছে বলে আমরা বিশ্বাস করি। হেলাল ভাই, পিআর নিয়ে কথা হচ্ছিল আপনার সঙ্গে। সালাউদ্দিন আহমেদ আজকে এটা নিয়ে মন্তব্য করেছেন, উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। উনি বলছেন যে যারা ফ্যাসিবাদ আন্দোলনের সময় ছিল না তারা এখন চাইছে বিগত সময়ের আওয়ামী লীগের সহযোগীরা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে, সারাদিন আলোচনা খানাপিনা হলেও এতে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আর সনদ নিয়ে তো শঙ্কা আছেই। পিআর পদ্ধতি নির্বাচন পৃথিবীর কয়েকটি দেশে থাকলেও এই পদ্ধতি যথাযথ নয়। আবার পিআর পদ্ধতি নিয়ে তো এমনিতেও অনেক আলাপ আলোচনা আছে যে তাহলে মানে একই আসনে মানে তখন দায়িত্ব তৈরি হয় না, সংসদ সদস্য কে হবেন তাকে চেনা যায় না, যেহেতু দলগুলো মনোনীত করবে, দলের হাতে তখন অনেক ক্ষমতা চলে যায়, দলগুলো ইচ্ছামতো নেতৃত্ব তৈরির বদলে সেখানে একটা বাণিজ্য হওয়ার সংখ্যা থেকে এরকম আছে। উপমহাদেশের কোনো দেশেও পিআর নেই। তাহলে আলোচনা যেমন আছে সমালোচনাও তেমন আছে। জামাত কেন এরপরও এই যে অন্যান্য সহযোগীদের নিয়ে নির্বাচন এই পিআর চাইছে, এবং এই যে সালাউদ্দিন আহমেদ উনি যেভাবে মন্তব্য করছেন, এই মন্তব্যের প্রতিক্রিয়াই বাকি? দেখুন, প্রত্যেকেরই একটা আলাদা তার মত সে ব্যক্ত করতে পারে, কিন্তু একটা দেশে নতুন একটা পদ্ধতি আসতে পারবে না এবং আসলে সেটা নিয়ে আশঙ্কা তৈরি হবে এমন কোনো চিন্তা না করা ভালো। কারণ পিআর পদ্ধতি সারা পৃথিবীর 90-91টা দেশে আছে। বাংলাদেশে একসময় কেয়ারটেকার ফর্মুলা ছিল না, পৃথিবীতে বাংলাদেশেই প্রথম কেয়ারটেকার ফর্মুলা কার্যকরী হয় এবং বাংলাদেশে জামাত ইসলামী সেটা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে সব রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ এটাকে মেনে নিয়েছে এবং এখন প্রমাণিত হয়েছে যে কেয়ারটেকার সরকার ফর্মুলাই একটি অবাধ গণতান্ত্রিক নির্বাচনের জন্য
সবচেয়ে কার্যকর একটা মানে পদ্ধতি এবং রক্ষা কবচ, এবং বিগত 3টি নির্বাচন সেভাবে হয় নাই। তো এখন বাংলাদেশ তো এটাকে সারা পৃথিবীতে একটা নজির স্থাপন করছে। একসময় আমাদের উপমহাদেশে কোনো নির্বাচন ছিল না, তো সে পরবর্তীতে আমরা নির্বাচন ব্যবস্থা গ্রহণ করেছি। এখন নির্বাচন ব্যবস্থার মধ্যে পিয়ার একটা সিস্টেম, সেটা হচ্ছে মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন যেটা আছে, যে প্রত্যেক ভোটারের ভোটের মূল্য সেখানে নিশ্চিত করা হয়। বাংলাদেশে 30% ভোট পেয়ে যদি 210-20 আসন পাওয়া হয়, তাহলে 70% মানুষের কিন্তু মূল্যায়ন হয় না। জামাত ইসলামী এই জিনিসটা যথার্থই, এবং জামাতের সাথে বাংলাদেশে আরো অধিকাংশ রাজনৈতিক দল, শুধুমাত্র একটি রাজনৈতিক দল আনেন না। সেটা দেখা যাচ্ছে, যেমন ইসলামী আন্দোলন একটা বড় সমাবেশ করলো এই দাবিতে, সেইখানে বিএনপি বাদে মোটামুটি সবাই ছিল যারা পিআর চায়, বা আপনারাও ছিলেন। কিন্তু এই যে এপিপি মানে ফার্স্ট পাস পজিশন, মানে এটাও তো একটা গণতান্ত্রিক পদ্ধতি। মানে ওই এপিপি পদ্ধতি বা বর্তমানে যে প্রচলিত নির্বাচন পদ্ধতি, যে যেই সব থেকে বেশি ভোট পাবে একটা কনস্টিটিউয়েন্সি থেকে, সংসদীয় আসন থেকে, তারাই জিতে আসবে, মানে আপনারা এইভাবে জিতে আসতে পারবেন না বলেই কি পিআর চাচ্ছেন? এটা কেউ কেউ মানে যারা বলে, তারা আসলে একটা মানে সঠিক পদ্ধতি বা আরও গ্রহণযোগ্য গণতান্ত্রিক পদ্ধতির ব্যাপারেই তারা প্রশ্ন তুলতে চান। পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে বছরের পর বছর এবং টার্মের পর টার্ম তার ক্ষমতায় আসছে, পিআর পদ্ধতির মধ্য দিয়ে তারা আসছে, বা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর এই উপমাগুলো এটাই মিন করে যে যারা নির্বাচিত হয়ে আসতে পারবে না তারাই পিআর চাচ্ছে। তা নির্বাচিত হয়ে যারা আসতেছে তারা তো জনগণের সমর্থন নিয়ে আসতেছে। বাংলাদেশে আমার মনে হয় অহেতুক এই আশঙ্কা তৈরি করে অথবা সমালোচনা করার যে কথাটি বলতেছেন, তারা কিন্তু এর মাধ্যমে জনগণের অধিকার রক্ষিত হয় এবং কার্যকরভাবে বাংলাদেশে না, কিন্তু মনে করা হয় মজেম ভাই, মনে করা হয় যে এর মাধ্যমে সরকার পরিচালনা কঠিন হয়ে যাবে, একটা অস্থিতিশীল, মানে কেউই ওইভাবে সংখ্যাগরিষ্ঠতা হয়তো পাবে না, এরকম একটা সংখ্যাগরিষ্ঠতা তো লাগবে সরকার গঠন করতে হলে। সরকার গঠন হলে কোনো আইন পাস বা সব ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা হবে, এটাও তো মনে করা হয়। আমরা একটা জিনিস চাই যে বাংলাদেশে সকল মানুষের ভিন্ন মতের লোকজনদেরও সমন্বিত করে বাংলাদেশের রাষ্ট্র গঠন হোক, সরকার গঠন হোক। সেখানে প্রতিপক্ষ শক্তিকে আমাদের সংখ্যা শক্তির বলে আমরা যেন পাশ কাটায় যেতে না পারি, এবং দেশের সংসদ, সরকার, এই সমস্ত জায়গায় যেন সকলের মত এবং প্রতিনিধিত্বের মধ্য দিয়ে দেশটা যেন এগিয়ে যেতে পারে, আর যেন 15 বছরের এই কালো অধ্যায় ফিরে আসতে না পারে। মজেম ভাই, এই পিআর নিয়ে শেষ প্রশ্নটা একটু করি, শেষ প্রশ্নটা নিয়ে করব পিআর নিয়ে। সেটা হলো যে সরকারের যে কমিশন গঠন করছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সংবিধান সংস্কার কমিশন কিন্তু নিম্নকক্ষে পিআর রাখে নাই, তারা বলছে উচ্চকক্ষে পিআর। মানে আপনাদের এই আন্দোলনের কারণে কি এইটা একটা প্রজেকশন করা যায় যে না, আপনারা নিম্নকক্ষেও পিআর চাইছেন, অর্থাৎ এখন যে সংসদ মোটামুটি আপনারা উচ্চকক্ষে পিআর হলে আপনারা মেনে নেবেন, মানে বিষয়টা কি এরকম? প্রাথমিকভাবে তো ঐক্যমত্য কমিশনে মানে সংসদীয় আসনে ব্যক্তিকেন্দ্রিক নির্বাচনটাকে মেনে নিয়ে উচ্চ কক্ষে পিআরের কথাটি মনে হয় যতদূর আলোচনা হয়েছে, যে এখন উচ্চ কক্ষে তো 100 আসনের ব্যাপারে সবাই একমত হয়েছে, বিশেষভাবে মহিলা আসন সহ 100 আসনের ব্যাপারে কথা হয়েছে। সেখানে ভোটের আনুপাতিক হারই প্রতিনিধিত্বের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেখানে মৌলিকভাবে সম্ভবত বিএনপি এটার ব্যাপারে তারা আপত্তি তুলেছে। তো এটার ব্যাপারে আরও কথাবার্তা হবে। আমরা আশা করি যে সবাই মিলে ঐক্যমত্যের ভিত্তিতে পিআরের অন্তত একটা অবস্থান যেন মানে জাতি দেখতে পায়, যেটা বলা হচ্ছে যে এটা আর কোনোদিন পরীক্ষা নিরীক্ষা হয় নাই, উচ্চকক্ষে আসলেও তো সেটা হয়। হ্যাঁ,
যাতে করে দেখা যাচ্ছে যে উচ্চকক্ষে যারা নির্বাচিত হয়ে আসলেন সেখানে দলীয় প্রতিনিধিত্ব থাকলো, পেশাজীবীদের প্রতিনিধিত্ব থাকলো, মহিলাদের প্রতিনিধিত্ব থাকলো। এটা পিআরের মাধ্যমে আসলে তাহলেও একটা রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতি। আমরা শেষ প্রান্তে আছি। যেই প্রশ্নটা একদম শেষ প্রান্তে আপনাকে করতে চাই সবশেষ, সেটা হলো যে এখন আমরা দেখছি যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল, এই জামাত বিএনপির একটা দীর্ঘদিনের সখ্যতা দেখেছি আমরা রাজনীতির মাঠে, এনসিপি তারাও অভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু সবার মধ্যে পাল্টাপাল্টি কথাবার্তা দেখা যাচ্ছে। নির্বাচন সংস্কার, মৌলিক সংস্কারের অনেক ব্যাপারে কিন্তু বেশ দূরত্ব। এই যে একটা সাংবিধানিক কাউন্সিল বা নিয়োগ কমিটি গঠন, তারপর এই যে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক, হ্যাঁ, এই ধরনের অনেক কিছু বিষয় আছে। আসলে এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি? কেউ কেউ বলছে, যেমন গতকাল জামাতের আমির বলেছে যে এইভাবে একটা ভালো নির্বাচন আশা করা যায় না, যেন তেন নির্বাচনে নয়, মৌলিক সংস্কারের পর ভালো নির্বাচন আদায় করেই ছাড়বো। মানে একটা হুমকি পাল্টা হুমকি। এনসিপি বলতেছে তারা নির্বাচনে যাবে না। মানে এখানে জামাত আসলে কতটুকু ছাড় দিবে? ছাড় তো দিতে হবে। মানে ধরেন যে এই আনুপাতিক নির্বাচন এগুলো থেকে কি বেরোয় আসতে পারবে, ছাড় দিতে পারবে? মানে আসলে এই সংকটের উত্তরণের উপায়টা কি হবে? দেখেন, ঐক্যমত্য কমিশনে আলোচনার মধ্যে দিয়ে অনেকগুলোই কিন্তু ঐক্যমত্য হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার সময়টা এখন মোটামুটি সবাই একমত। আর ওই ব্যাপারে তারা একটা শর্ত দিয়েছেন। তা আমরা মনে করি যে আরও আলোচনার সুযোগ যখন আছে তখন এটার ব্যাপারে হয়তো একমত হবে। যদি তারপরেও একমত না হয়, এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, ঐক্যমত্য কমিশনের যারা আছেন তারা চিন্তা করবেন। তারপরে দেশের জনগণ আছে এবং বহু ধরনের অপশন চিন্তা ভাবনা করে দেশের জনগণ সামনে রাখবে। তো সেই সাথে দেশের জনমতও নিতে পারবেন এবং ঐক্যমত্য কমিশন তো বলেছে যে তারা সব কিছু জাতির সামনে তুলে ধরবে। তাহলে জাতির কাছেও মতামত নেওয়ার কোনো সুযোগ থাকতে পারে। তবে সবাই মিলেই সেই সিদ্ধান্ত হ্যাঁ অথবা না একটা উত্তর আপনার কাছ থেকে নিই শেষ মুহূর্ত। তো সেটা হলো যে বিএনপি বলছে যে যার যা সংস্কারের দাবি এগুলো তাদের ইশতেহারে থাক এবং ভোটের মাঠেই লড়াই হোক, কোন সংস্কারটা হবে কোন সংস্কারটা হবে না। এইটাকে আপনারা কিভাবে দেখেন? জামাত ইসলামী সহ অন্যান্য সবাই আছে, সকলের বিবেচনাকে সামনে নিয়ে এবং দেশের জনগণের মতামতকে সামনে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করতে গিয়ে যেটা ভালো মনে করা দরকার সেটা করবেন বলে আমরা আশা করি এবং সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।